বিএনপির বর্ষীয়ান নেতা মির্জা আব্বাস অতি সম্প্রতি প্রবাসী কিছু ইউটিউবার যারা আছেন তাদের কবলে পড়েছেন। তো এই সকল ইউটিউবারের মধ্যে দুই একজন তাকে খুব অশ্রাব্য, অশ্লীল এবং অকথ্য ভাষায় গালাগাল দিয়েছেন, এবং এগুলো যেন তেন গালাগাল নয়। সাধারণত আমাদের এই সমাজে খুব ইতর শ্রেণী আমরা যাদেরকে বলি, কাদেরকে বলি সেটা বলার দরকার নেই, মানে যারা আবর্জনাময় পরিবেশে বড় হয়, যাদের ক্ষুধা, দারিদ্র্য, অভাব এবং তাদের যে দৈনন্দিন জীবনে মানুষের মধ্যে যে স্বাভাবিক মানবিক সম্পর্ক থাকে, এই সম্পর্কের বাইরে বিভিন্ন পশু পাখি কুৎসিত, অশ্লীল এবং নোংরা পশু পাখি, তাদের মধ্যে যে অবাধ যৌনাচার হয়, এবং এই সকল পশু এবং পাখি যে সকল খাবার খায়, যেভাবে তারা দুর্গন্ধ ছড়ায় এবং যেভাবে পুরো পরিবেশকে নষ্ট করে, তো আমাদের সমাজের ইতর শ্রেণীর যে মানুষগুলো এই ধরনের পশু এবং পাখির সঙ্গে একত্রে বেড়ে ওঠে, এবং ওই সকল পশু এবং পাখির যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড অর্থাৎ তাদের যৌনাচার, তাদের খাদ্য গ্রহণ, তাদের মলত্যাগ এবং নিজেদের মলমূত্রের মধ্যে আবার নিজেরা শুয়ে থাকে, এবং ওর মধ্যেই তারা তাদের জৈবিক কর্ম অর্থাৎ তাদের মধ্যে যে শারীরিক সম্পর্ক ওই পশু পাখির মধ্যে ওই কাজগুলো করে। এরকম নোংরা পশু এবং পাখি যা কিনা সকল ধর্মে স্পর্শ করা হারাম, খাওয়া হারাম, তাদের দেখা হারাম এবং তাদের কাছাকাছি যাওয়া হারাম। তো আমাদের এই সমাজে অনেক দেখবেন যে ইতর শ্রেণীর মানুষ রয়েছে সারা পৃথিবীতে যারা এই ধরনের পশু পাখিকে নিয়ে তারা বসবাস করে, এদের মাংস খায়, এদের লালন পালন করে, এদেরকে ঘরের মধ্যে রেখে ঘুমায়, এদেরা যেই জায়গাতে থাকে ওই জায়গাতেই তারা বসবাস করে। ফলে এই সকল পশু পাখির জীবন আর ওখানে বসবাসরত মানবরূপী ওই পশু পাখির চরিত্রধারী যারা লোকজন রয়েছে এদের জীবনের মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। তাদের গায়ের রং যেমনই হোক, চেহারা যেমনই হোক, গায়ে পোশাক থাকুক বা না থাকুক, তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের সঙ্গে ওই পশু পাখির কর্মকাণ্ডের কোনো অমিল নেই। যে এই সকল জায়গাতে যদি আপনি যান, এখনো যান, দেখবেন যে অনবরত তারা খিস্তি খেওর করছে, গালাগাল দিচ্ছে, কথায় কথায় কাপড় উঁচু করে নিজের লজ্জাস্থান প্রতিপক্ষকে দেখাচ্ছে, তারপর রেগে তেড়ে আসছে, হাতের কাছে যা পাচ্ছে তা দিয়ে আক্রমণ করছে, এবং যতটা না আক্রমণ করছে তার চেয়ে বিকট বিশ্রী ভাষায় গালাগাল দিচ্ছে। তো এইরকম বিকট এবং বিশ্রী ভাষায় ওইরকম ইতর শ্রেণীর মানুষ যারা রয়েছেন, এইরকম কিছু মানুষ এই ইউটিউব অর্থাৎ সামাজিক মাধ্যমে ইদানিংকালে চলে এসেছে। এদের মধ্যে বেশ কয়েকটি গ্রুপ রয়েছে যারা সরাসরি নিজেদের চেহারা দেখিয়ে গালাগাল দিচ্ছে, আর কিছু মানুষ আছে চেহারা না দেখে শুধুমাত্র এসে একটা ভিন্ন নাম ধরে, যেমন একজনের নাম দিল বন্য শালিক, এরকম একটা নাম দিয়ে ইচ্ছা মতো গালাগাল দিয়ে চলে গেল যাকে ইচ্ছা তাকে। তো এই লোকদের সংখ্যা বেড়ে গেছে, এবং এদের যে নিষ্ঠুরতা, এদের যে অশ্লীলতা, এদের যে অশ্রাব্যতা, এটি সেই যে কবি রফিকুল্লাহর সে বিখ্যাত কবিতা বনের দাতাল শুয়োর, বনের দাতাল শুয়োর জিদ ধরেছে রাজা শুনে বসবেই, পিপিলিকার স্বাদ জেগেছে উড়বেই, এরকম একটা কবিতা যে এরশাদের আমলে দেখা হয়েছে। এইরকম কিছু মানুষ যারা আপনার আমার মতো দেখতে, কিন্তু তারা মনে করছে যে তারা এই সমাজের সব কিছুর নিয়ন্ত্রণ,
তারাই বিপ্লব ঘটায়, তারাই রাজা তৈরি করে, তারাই রাজাকে প্রজা বানিয়ে ফেলে, তারা প্রজাকে রাজা বানিয়ে ফেলে, তারা মানুষকে উলঙ্গ করে ফেলে, তারা মানুষকে বাঁচায়, তারা মানুষকে মারে, তারাই দ্বন্দ্বমুণ্ডের অধিকর্তা। এইরকম একটা মন মানসিকতা চলে আসছে কিছু কিছু মানুষের মধ্যে। তো এইরকম একজন মানুষের সেই নির্মমতার শিকার হয়েছেন জনাব মির্জা আব্বাস, এবং তিনি তার সেই দুঃখের কথা তিনি গোপন রাখতে পারেননি। এর কারণ হলো, মানুষের যখন বয়স হয় তখন তার মধ্যে অভিমান জন্ম নেয়, ধৈর্য শক্তি কমে যায়। দ্বিতীয়ত, একটা নির্দিষ্ট বয়সের পর মানুষ সম্মান চায়, সারা জীবন কষ্ট করে, যৌবনে অনেক দুঃখ দুর্দশা ভোগ করা যায়, কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পর মানুষ সম্মান, মর্যাদা এবং স্বীকৃতি চায়। তো সেই দিক থেকে মির্জা আব্বাস সাহেবের যে বয়স, সেই বয়সে তিনি সম্মান, মর্যাদা এবং স্বীকৃতি চান, এবং ঠিক সেই জায়গাটাতেই সেই লোকটি বা লোকগুলো আঘাত করেছে। আমি কারো নাম বললাম না। তো আঘাত করেছে, এবং যে আঘাত করলে মির্জা আব্বাসকে উতাল ফাতাল করে দেয়া যাবে, যে আঘাত করলে মির্জা আব্বাসকে অসুস্থ বানিয়ে দেয়া যাবে, এবং তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়া যাবে, এবং তাকে রীতিমতো নিচে নামিয়ে আনা যাবে। মির্জা আব্বাসের যে স্তর আছে সেই স্তর থেকে নিচে নামিয়ে আনা যাবে, সেই লক্ষ্যে তাকে উদ্দেশ্য করে অকথ্য, অশ্রাব্য, অশ্লীল ভাষায় কথা বলেছে, গালাগাল দিয়েছে। এখন গালাগালেরও কিন্তু একটা যাকে বলা হয় আর্ট আছে, একটা সুর আছে, তাল আছে, ছন্দ আছে, লয় আছে। অনেকে গালাগালি দেয়, কিন্তু শুনতে খুব ভালো লাগে। আপনার প্রিয়জনই আপনাকে অনেক গালাগাল দেয়, পিতা মাতাও গালাগাল দেয়, কিন্তু শুনতে ভালো লাগে যদি আপনি গালি দিতে পারেন। আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বলি, আমাদের পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সাবেক এমপি শহীদুল আলম তালুকদার, বয়স্ক মানুষ, তিনিও কথায় কথায় তার নেতাকর্মীদেরকে গালাগাল দেন। কিন্তু তার নেতাকর্মীরা শুধু এই গালাগাল খাওয়ার জন্য তার কাছে যায়। এর কারণ হলো, তার গালাগালির মধ্যে একটা আর্ট আছে। তিনি যেমন যদি কাউকে বলেন, ওরে চুদির ভাই, ওরে সুতমা রানীর পোলা, মানে অন্য যে কোনো একটা লোক বললে আপনার মাথায় রক্ত উঠে যাবে, কিন্তু শহীদুল আলম তালুকদার সাহেব যদি গালি দেন, এই ভাষাগুলো দেন, তাহলে তার নেতাকর্মীরা খুশি হয়। অবাক করার ব্যাপার হলো যে, আমি মানে তার এক নেতাকর্মী বলছিলেন যে উনি এমন সুন্দরভাবে গালি দেন যে গালি শুনলে মায়া লাগে। আবার মুন্সিগঞ্জের একজন নেতা, যার একটা গালাগালির দৃশ্য, মোনাজাতের দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছিল। আওয়ামী লীগের জমানাতে তিনি নির্যাতিত হয়ে সেই আল্লাহর কাছে মোনাজাত করেছিলেন যে, হে আল্লাহ, এটা করো, ওটা করো, ওটা করো। সেই ভদ্রলোকের নাম আমার মনে আসছে না, কিন্তু তিনিও তার এলাকাতে তার গালাগালির জন্য যথেষ্ট জনপ্রিয়। তাকে যে গালাগাল দেওয়া হয়, সেই গালাগালিতে তার নেতাকর্মীরা অখুশি হন না। কিন্তু মির্জা আব্বাসকে যে গালাগাল দিয়েছেন, সেই গালাগালটা ঠিক ওনাদের মতো নয়। সেই গালাগালটা আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন যে, গাধার স্বর খুবই কর্কশ। এই যেমন আমাদের কোকিল, কোকিল কি এই যে কু কু করে ডাকে, সেটা কি আপনাকে গালি দেয় নাকি আপনাকে প্রেম নিবেদন করে? আমরা জানি না, কিন্তু আপনার ভালো লাগে, সেটা ভালো লাগে। সব পাখি সবসময় যে আপনাকে আদর করে ডাকে তা না। হাম্বা হাম্বা করে গরু, সব মানে হাম্বা হাম্বা যে আপনাকে বন্ধুত্ব সুলভ নয়, কিছু কিছু হাম্বা ওরা বুঝে, সেটা হয়তো গালি, কিন্তু আপনার ভালো লাগে। কিন্তু সেই দিক থেকে গাধা, সে যদি আপনাকে বন্ধুও ডাকে, ফ্রেন্ড বলে ডাকে, বাবা বলেও ডাকে, তার কর্কশ স্বরের কারণে, বিশ্রী আওয়াজের কারণে আপনি তার সেই বন্ধুত্ব সুলভ বক্তব্য শুনতে চান না। এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন, গাধার স্বর খুবই কর্কশ। এখন যে গালাগাল দিয়েছে, সে গাধার স্বরে গালাগাল দিয়েছে কিনা আমি বলতে পারবো না, আমি ওগুলো শুনিও নাই। কিন্তু আমি মির্জা আব্বাস সাহেবের কথা শুনেছি। মির্জা আব্বাস তাদেরকে বলেছেন যে শুদ্ধ ভাষায় বলেছেন। আমরা যেমন সাধারণ ভাষায় বলি শুয়োর, তিনি শুয়োর না বলে শুকর বলেছেন।
আবার তিনি বলেছেন যে তাকে গালি দিয়েছে সে যেন তেন শুকর নয়, সে হলো জারজ শুকর। হ্যাঁ, আমরা যেটাকে জাউরা বলি। তো জারজ শুকর তাকে গালি দিয়েছে। তারপর তিনি বলেছেন যে এই যে তাকে যে গালি দিয়েছে এটার কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্যটা হলো যে মির্জা আব্বাসকে গালি দিয়ে সে কিছু ভিউ পাবে, তার ভিডিওটা ভাইরাল হবে এবং বিনিময়ে তিনি কিছু টাকা পাবেন। তো কাজেই টাকার জন্য যদি কাউকে ছোট করা হয়, টাকার জন্য যদি কাউকে গালি দিতে হয়, তাহলে তিনি বলেছেন যে আমার কাছে তোমরা আসো, চাও, আমার কাছে, আমার তো নিজে আমি সামর্থ্যবান, আমি তোমাদেরকে টাকা দেব, কিন্তু গালাগালি বন্ধ করো। তিনি আরও বলেছেন যে অন্যান্য যারা আছেন তাদেরকে তোমরা গালি দাও, তারা আমার মতো হয়তো সামর্থ্যবান না, তারা দরকার হলে অন্যের কাছ থেকে চাঁদা এনে, সাহায্য এনে, ভিক্ষা করে হলে তোমাদেরকে টাকা দেবে, কিন্তু তোমরা যেভাবে গালি দিয়ে নিজেরা শুকর হয়ে যাচ্ছ, শুধু যেন তেন শুকর নয়, জারজ শুকরের মতো তোমাদের সব কিছু হয়ে যাচ্ছে। তো কাজেই তোমরা এই কাজটি করো না, এই কাজটি করো না। তিনি খুব বিনয়ের সঙ্গে ধীর স্থির বেদনাহত মন নিয়ে যেভাবে কথা বলেছেন, মির্জা আব্বাসের মতো একজন পোড় খাওয়া রাজনীতিবিদ, তার এই যে অসহায়ত্ব এবং তিনি যেভাবে একজন গলাবাজ, একজন গালিগালাজ প্রদানকারী, ওনার ভাষায় জারজ শুকর, তার দ্বারা যেভাবে তিনি নির্যাতিত এবং নিপীড়িত হয়ে যে আকুতি জানিয়েছেন, এটি বাংলাদেশের রাজনীতির জন্য একটা ব্যাড সিগন্যাল। এই ব্যাড সিগন্যালের কবলে পড়ে আগামীতে অনেকেই রাজনীতির প্রতি খেই হারিয়ে ফেলবেন, অনেকে রাজনীতি থেকে অবসর নেবেন। এর কারণে গালিগালাজ খুব ইফেক্টিভ একটা বিষয়। এবং খোঁজ নিয়ে দেখেন যে যারা গালাগাল করছে তারা হঠাৎ করে এই যে গালাগাল যে তারা শুরু করেছে, এটা তো আগে করতো না। আপনি ধরেন সেফায়েতুল্লাহ সেফু, তো সেফায়েতুল্লাহ সেফুদা তিনি গালাগাল করেন, তো তার গালাগালির মধ্যে একটা আর্ট আছে। তিনি জোরে বলেন না, আবার আস্তেও বলেন না, কিন্তু ধীরে স্থিরভাবে তিনি যে গালাগাল দেন, অনেক অশ্লীল, অনেক অশ্রাব্য, কিন্তু শুনতে আপনার অত খারাপ লাগবে না, এমনকি যাকে গালি দেওয়া হয় তারও খুব বেশি খারাপ লাগবে না। কিন্তু এই যে সমস্ত লোকজন গর্ধবের স্বর নিয়ে গালাগাল দিচ্ছে, যদি তার স্ত্রী এই গালাগাল শুনে, স্ত্রীর যদি ন্যূনতম বোধ থাকে, স্ত্রী তালাক দিয়ে চলে যাবে। যদি তার বাবা মা শুনে এই গালাগাল, তাহলে তার বাবা মা বলবে যে এটাকে তো আমি এভাবে জন্ম দেইনি, এ জন্ম হলো কী করে। বা তার মা চিন্তা করবে যখন গর্ভ ছিল, আমি তো এরকম কোনো গালাগাল শুনিনি, এরকম খুব যাকে বলে একটা বিশ্রী অবস্থা। তো এই যে গালাগালের যে সংস্কৃতি, এটার পিছনে অর্থযোগ আছে। আর যে অর্থযোগ আছে, সেই অর্থযোগ যে কেবলমাত্র ইউটিউব থেকে বা ফেসবুক থেকে আসে তা নয়, এর পিছনে বিনিয়োগ আছে, বিরাজনীতিকরণের বিনিয়োগ আছে। আর এই বিরাজনীতিকরণের বিনিয়োগটা, এটা যে সফল হয়েছে তার বাস্তব প্রমাণ মির্জা আব্বাস সাহেবের। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পরাজয়, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির বিদায়, ক্ষমতার পাদপীঠে শুভেন্দুর আগমন, এবং একই সঙ্গে মানে এই প্রথম পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি অর্থাৎ ক্ষমতাসীন দিল্লির যে কেন্দ্রীয় সরকার ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর যে দল বিজেপি, এই প্রথম পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা পেল এবং সরকার গঠন করল। এর ফলে আমাদের রাজনীতির যে কোর্স অফ অ্যাকশন, এটি পুরো রিভার্স হয়ে গেল। এখানে জামাত, এখানকার যে বিএনপি, তার সঙ্গে আমাদের তো জানা যায় যে ভারতের যে সেভেন সিস্টার, সেই সেভেন সিস্টারগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের যে সীমান্ত, সবচেয়ে বড় সীমান্ত এদের সঙ্গে। আমাদের ব্যবসা বাণিজ্য, যাতায়াত থেকে শুরু করে আমাদের রাজনীতির স্থিতিশীলতা, এটা অনেকটাই পশ্চিমবঙ্গের উপর নির্ভর করবে। আবার আমাদের এখানের যে শুভ ফলাফল বা এখানের স্থিতিশীলতা, এটাও পশ্চিমবঙ্গ তথা ভারতের রাজনীতিকে নিয়ন্ত্রিত করবে। আপনারা জানেন যে ব্রিটিশ জামানা থেকেই, আরও আগে সে মুঘল জামানা থেকেই বাংলা দিল্লি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে আসছিল। বাংলার যে ট্রেজারি, এটার যে রাজকোষ, এটার যে রেভিনিউ, এটা সবসময় দিল্লিকে নিয়ন্ত্রণ করে। পরবর্তীতে ব্রিটিশ জামানাতে এই রেভিনিউর পাশাপাশি কলকাতা কেন্দ্রিক, বাংলা কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক বা বাঙালি
বাঙালিদের মধ্যে যে বুদ্ধিবৃত্তিক যে চর্চা শুরু হয়, এখান থেকে যে সকল নায়ক, মহানায়ক, কবি, সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ যাদের জন্ম হয়, এরাই ভারতবর্ষ ডমিনেট করে। আপনি চিন্তা করুন, শচীন দেববর্মন, রাহুল দেববর্মন, কিশোর কুমারের যে বড় ভাই রাজকুমার, এরপরে ধরুন হেমন্ত মুখার্জি, এরপর শচীন দেববর্মন, রাহুল দেববর্মন, এইচ.ডি. বর্মন এবং আর.ডি. বর্মন। ওনাদের থেকে শুরু করে চলচ্চিত্রে, মানে সেই 50-এর দশক থেকে ভারতীয় চলচ্চিত্রে বাঙালিদের একছত্র আধিপত্য। এখন কবি সাহিত্যিকের কথা চিন্তা করেন, আপনি রবীন্দ্রনাথ, নজরুল, এরপরে আপনি যদি ধরেন বিভূতিভূষণ থেকে শুরু করে অন্য যত লোক আছে, বুদ্ধদেব বসু থেকে শুরু করে যারা যারা আছে, আপনি এইরকম মানে যদি ভারতকে সারা দুনিয়াতে পরিচয় করে দেওয়ার মতো যদি 100 জন কবি সাহিত্যিকের কথা চিন্তা করেন, তার মধ্যে 90 জনই বাংলার। এরপরে ধরেন রাজনীতিতে মাওলানা আবুল কালাম আজাদ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, শ্যামা প্রসাদ মুখার্জি, এই যে এখন যে নরেন্দ্র মোদী যে দল, এই দলের প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জির বাবা হলো স্যার আশুতোষ মুখার্জি, বাংলার বাঘ। শেরে বাংলা কে ফজলুল হক, হোসেন শহীদ সরওয়ার্দী, আবুল হাসিম, এরকম অসংখ্য রাজনীতির, এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু, তার বড় ভাই শরৎ বসু, সবাই কিন্তু মানে কলকাতা কেন্দ্রিক। এবং কলকাতা পশ্চিমবঙ্গ এমন যে শান্তিনিকেতনে জওহরলাল নেহেরু শান্তিনিকেতনে তার মেয়েকে পড়াতেন, ইন্দিরা গান্ধী শান্তিনিকেতনের ছাত্রী। এখান থেকে রাজনীতিটা নিয়ন্ত্রিত হতো। এই রাজনীতি যখন ব্রিটিশদের বিপক্ষে গেছে, ব্রিটিশরা টিকতে পারেনি। এই রাজনীতি মুঘলদের বিরুদ্ধে চলে গেছে, মুঘলরা টিকতে পারেনি। এই রাজনীতি বাংলা বিহার উড়িষ্যার রাজনীতি সুলতানদের বিরুদ্ধে চলে গেছে, সুলতানরা টিকতে পারেনি। সুলতানদের আগে যারা দিল্লিতে এবং গুজরাটে শাসন ক্ষমতা চালাতেন এবং যারা এই বাংলাকে নিয়ন্ত্রণ রাখতে পারতেন, তারাই লাভবান হতেন, এবং যারা নিয়ন্ত্রণ রাখতে পারতেন না, তারা লাভবান হতে পারতেন না। তো সেই দিক থেকে বিহারে, এরপর ত্রিপুরাতে এবং পশ্চিমবঙ্গে, মানে সাবেক বাংলা বিহার উড়িষ্যাতে ভালো কিছু করার জন্য, রাজনৈতিক সফলতা লাভ করার জন্য নরেন্দ্র মোদীর পণ ছিল। এবং তার জীবনের শেষ প্রান্তে এসে তিনি এই পশ্চিমবঙ্গে জয়লাভ করেছেন, প্রচণ্ডভাবে জয়লাভ করেছেন। এবং এই যে তিনি জয়লাভ করেছেন, তার যে নীতি, বাংলাদেশ নীতি, এটি এখন দিল্লির পরিবর্তে পশ্চিমবঙ্গ থেকে পরিচালিত হবে। তার এই যে নীতি পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে ত্রিপুরা থেকে, মেঘালয় থেকে, আসাম থেকে এবং যে বিহার থেকে সমভাবে, মানে আমাদের যে 7 সিস্টারের যে জায়গাগুলো আছে, প্রত্যেকটা জায়গাতে বিজেপি যেহেতু এখন ক্ষমতা আছে, ফলে তাদের হিন্দুত্ববাদ, তাদের আওয়ামী লীগ প্রীতি, তাদের শেখ হাসিনা প্রীতি, এটিতে নতুন জোয়ার তৈরি হয়ে যাবে। এই গেল এক। 2 নম্বর হলো পশ্চিমবঙ্গে আমরা অনেককে চিনি, কিন্তু পশ্চিমবঙ্গের শুভেন্দুকে যেভাবে চিনি বা মমতাকে যেভাবে চিনি, ওইভাবে কিন্তু ভারতের অন্য কোনো রাজনীতিবিদকে চিনি না। কিন্তু শুভেন্দুর যে সমস্যা, উনি মানে বিএনপির নাম শুনতে পারেন না, জামাতকে 2 চোখে দেখতে পারেন না। মানে তিনি যদি ভারতের যাকে বলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হতেন, এই এতটা উগ্র, এই উগ্রতার কারণে কি হলো, সে বাংলাদেশে সৈন্য পাঠিয়ে দরকার হলে জামাতের সবাইকে সে ধরে নিয়ে যেত। এই যে ক্ষমতা এখনো শপথ নেয়নি, কেবলমাত্র জয়লাভ করেছে, এর মধ্যে দিদার সে তৃণমূলের লোকদেরকে পিটানো শুরু করেছে, মুসলমানদেরকে পিটানো শুরু করেছে, এবং তারা বলছে যে এই মুসলমানরা আমাদেরকে ভোট দেয়নি, যদিও মুসলমানরা তাকে ভোট দিয়েছে, কিন্তু সে এখন বলছে মুসলমানরা ভোট দেয়নি, আমাকে হিন্দুরা ভোট দিয়েছে, আমি হিন্দুদের ভোটে হয়েছি। এতটা মুসলিম বিদ্বেষী। ওখানে কলকাতাতে গরুর মাংস পাওয়া যায় যথেষ্ট, এবং সেই জন্য বেশ কয়েকটা বড় মার্কেট রয়েছে, গরুর মাংসের বাজার। এই মাংসের বাজারগুলো
এই গত 24 ঘন্টা ভেঙে চুরমার তছনছ করে দিয়েছে। মুসলমানদের যে সকল ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল মোটেল যা কিছু ছিল, বেশিরভাগই এই শুভেন্দুর যারা লোকজন, বিজেপির যারা লোকজন, তারা আক্রমণ করেছে। অর্থাৎ এখানে র্যাসিজম বলতে যা বোঝায়, ফান্ডামেন্টালিজম যা বোঝায়, হিন্দুত্ব বলতে যা বোঝায়, পুরো জিনিসটি সেখানে তারা শুরু করে দিয়েছে। এর বাইরে শুভেন্দু একমাত্র ভারতীয় রাজনীতিবিদ, সে বলেছে যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এবং সে এখনো বলছে। 2 নম্বরে সে বলছে যে শেখ হাসিনা বাংলাদেশে যাবে প্লেনে করে, যেভাবে সে ভারতে এসেছে আমরা আবার তাকে প্লেনে করে বাংলাদেশে পাঠাবো এবং তাকে স্যালুট দিয়ে গার্ড অব অনার প্রদর্শন করে তাকে বরণ করে নিতে হবে। এই ঘটনা কিন্তু ইরানে একবার ঘটেছিল। রেজা শাহ পাহলভি আমেরিকাতে পালিয়ে গিয়েছিলেন এবং মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করার পরে পরপর দুটো সেখানে যে সামরিক অভ্যুত্থান, সেই সামরিক অভ্যুত্থানের পর যখন আমেরিকার মাস্টার প্ল্যান বাস্তবায়িত হলো এবং রেজা শাহ পাহলভি যখন আমেরিকা থেকে ইরানে ফিরে আসলেন, তাকে এবং এয়ারপোর্ট থেকে সেনাবাহিনীকে গার্ড অব অনারদের নিতে হয়েছিল। ঠিক সেম কাজটি শেখ হাসিনার ক্ষেত্রে ঘটাবেন শুভেন্দু, এই কথাগুলো তিনি বলছেন। 1। 2 নম্বর হলো যে তিনি এই বিজয় লাভ করেছেন, বিজয়ের পরে কলকাতাতে যারা আশ্রয় নিয়েছেন, ত্রিপুরাতে যারা আশ্রয় নিয়েছেন, আসামে, এমনকি দিল্লিতে, তারা দলে দলে এখন কলকাতা রীতিমতো আওয়ামী লীগের নগরী হয়ে গেছে। এবং গত নির্বাচনে আওয়ামী লীগের যারা লোকজন, তারা টাকা দিয়ে, পয়সা দিয়ে বিভিন্নভাবে শুভেন্দুকে সাহায্য করেছে এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে তারা কাজ করেছে। এখন এদের বিজয় কতটা আওয়ামী লীগের বিজয়, তার একটা উদাহরণ। গাজীপুরের মেয়র সেই বিখ্যাত জাহাঙ্গীর, আপনারা তো সবাই তাকে চিনেন, জাহাঙ্গীর এখন কলকাতাতে আছে, তাই তার সঙ্গে শুভেন্দুর খুব একটা ভালো বন্ধুত্ব। এবং শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে বিশাল এক ফুলের তোড়া নিয়ে জাহাঙ্গীর, গাজীপুরের মেয়র জাহাঙ্গীর, সে শুভেন্দুর সঙ্গে দেখা করেছেন। তারপর নিজের ফেসবুকে এসে তিনি লাইভ করেছেন যে দেখুন আমাদের সেই দিন আর নাই, আমরা খুব দ্রুত ফিরে আসছি, বা ইত্যাদি ইত্যাদি নানা কথা। আমি পুরোটা শুনিনি, যেহেতু তিনি লাইভে এসে বলেছেন, তো ওই ধরনের কথাবার্তা হয়তো তিনি বলেছেন। তো এই হলো সেখানকার অবস্থা। কাজেই এই যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলো, আসার পরে আমাদের এই যে বাংলাদেশে জামাত এবং বিএনপি, তাদের প্রস্তুতি কি? এর কারণ হলো নির্বাচনের অনেক আগের থেকেই শুভেন্দু বলছে যে এখানে বিজেপিকে যদি টিকতে হয়, এখানে যদি হিন্দুদেরকে, পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে যদি টিকতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই বিজেপিকে চিন্তা করতে হবে যে বাংলাদেশের সীমান্তগুলোতে জামাতের যারা লোকজন, তারা এমপি হয়েছে। আপনি হিসাব করে দেখেন, আমাদের যে সীমান্তগুলো রয়েছে, সেই খুলনা, তারপরে কুষ্টিয়া, যে বেল্টগুলো রয়েছে, এই বেল্টে সব জামাতের, চাঁপাইনবাবগঞ্জ, এখানে সব জামাতের সংসদ সদস্য হয়েছে। শুভেন্দু যেটা বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশে 18 কোটি মুসলমান, এরা জামাতের কথায় চলে, যদিও এটা মিথ্যা কথা। 18 কোটি মুসলমান বাংলাদেশে চলে, তারা যদি অস্ত্র নিয়ে হাতে, ভারতেও এইভাবে পশ্চিমবঙ্গে কোটি কোটি মুসলমান রয়েছে। আমি একজ্যাক্ট ফিগার এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু পশ্চিমবঙ্গে বিশেষ করে কলকাতা, মুর্শিদাবাদ, হুগলি, এই সমস্ত এলাকাতে মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ। এবং কলকাতার কিছু কিছু এলাকাতে আছে মুসলমানরা এতটা শক্তিশালী, ওখানে হিন্দুরা যেতে পারে না। তো এই মুসলমানদের সঙ্গে যদি বাংলাদেশের মুসলমানের এবং জামাতের একটা সম্পর্ক হয়, তাহলে পশ্চিমবঙ্গ তারা দখল করে নেবে। কাজেই বাংলাদেশকে এক চুল ছাড় নয়, এখানে বাংলাদেশে তাদের আধিপত্য বজায় রাখতে হলে পশ্চিমবঙ্গকে যদি ভারতের সঙ্গে রাখতে হয়, পশ্চিমবঙ্গ যদি বাংলাদেশ যে কোনো ভাবে দখল করে নিতে পারে, এরকম একটা ভয় শুভেন্দু ওখানকার হিন্দুদের মনে জাগিয়ে তুলেছে। এবং তার প্রেক্ষিতে, যেটাকে ইংরেজিতে বলা হয় হেট্রেট, একটা ঘৃণার যে একটা আগুন সে ছড়িয়ে দিয়েছে পুরো পশ্চিমবঙ্গে, এবং সেই আগুনের উপরে এখন সে ক্ষমতায় বসেছে। কাজেই এই যে তার যে ক্ষমতা, এই সময়টাতে এখন আপনি পশ্চিমবঙ্গে আওয়ামী লীগদের তৎপরতা দেখতে পাবেন। সীমান্ত ওদের কাছে এমন হবে, সীমান্ত আসা যাওয়া, ভারতীয় কর্তৃপক্ষ, যেহেতু কেন্দ্রে বিজেপি আছে, প্রদেশে বিজেপি আছে, ফলে এখানে বিএসএফ থেকে শুরু করে ভারতের যারা লোকজন আছে, তারা আওয়ামী লীগদের জন্য পুরো সীমান্ত ওপেন করে দিবে, পুরো সীমান্ত ওপেন করে দিবে। ফলে সীমান্ত যদি ওপেন করে দেওয়া হয়, তো সেখানে জামাত বিপদে পড়বে না? মারাত্মক বিপদে পড়বে।
জামাতে যারা লোকজন বিপদে পড়বে, আওয়ামী লীগের লোক আসলো, বিজেপির লোক আসলো, শুভেন্দুর লোক আসলো, এসে একটা অকারেন্স ঘটিয়ে তারা সেখান থেকে চলে গেল। তো এইগুলো মোকাবেলা করার জন্য যে রাজনৈতিক ঐক্য দরকার, যে সামরিক শক্তি দরকার, যে আমাদের বিজেপির শক্তিমত্তা দরকার, এই জিনিসগুলো এখন শিশু সরকার, মাত্র 2 মাসের সরকার, সেই 2 মাসের সরকার অর্জন করা তো দূরের কথা, তার ধারে কাছে যেতে পারেনি। আর অন্যদিকে ইরানের যুদ্ধ থামছে না, ইউক্রেনের যুদ্ধ থামছে না, তেলের মূল্য স্থির হচ্ছে না, ভারতের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তারেক রহমানের কোনো সম্পর্ক হচ্ছে না, চীনের সঙ্গে তার যে সম্পর্ক সেটাও এখন সম্পর্কের পর্যায়ে যায়নি। সব মিলিয়ে প্রকৃতি, গ্রহ, নক্ষত্র কেন যেন এই বর্তমান সরকারের জন্য বুমেরাং হয়ে পড়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।